বলবো তাদের কোনো মতামত, কোনো প্রশ্ন বা কোনো বিশেষ বক্তব্য যদি থাকে সেইটি অনুগ্রহ করে আপনারা একেবারে যার যা বক্তব্য বলতে পারেন। ওই যিনি বলবেন একটু হাত তুলবেন, তাহলে ওই কর্ডলেস মাইক্রোফোনটা তার কাছে দেওয়া হবে। আপনার নামটা বলবেন প্লিজ। আমার নাম আমি পড়াশোনা কিছু জানি না, নাটকে ভর্তি করে দিয়েছি বাবা মা বাইরে। প্রচন্ড খুশি, বাড়িতে প্রচন্ড খুশি হয়ে গেল। হাত ভেঙে 1 মাস বাড়িতে বসে আছি, এখন পড়াশোনা অনেকটাই বন্ধ হয়ে গেছে। এখন দুষ্টুমি করে আমি কিভাবে মানে কি করবো, মানুষ করবো দুষ্টুমি দেখাশোনা করে। আর বাচ্চাদেরকে যখন তখন মারধর করে। আর হচ্ছে খেলাধুলা করে, প্রচন্ড খেলা আমাকে পড়াশোনা কমে পড়তে বসলে এদিক ওদিক থেকে প্রচন্ড আনচান। আচ্ছা, এক নম্বর কথা হচ্ছে যে 9-10 বছর বয়সে বাচ্চা প্রচন্ড দুষ্টু হয় না, ওর বয়সের যে কাজ সেগুলোই ও করছে। ফোন দেখাটা তো দেখছে, মানে ফোনটা আপনার দেখা বন্ধ করতে হবে, ফোনটা দেখতে দেওয়া যাবে না। সেটা যদি বেশি নেশা হয়ে যায়, প্রশ্ন হচ্ছে কি করে বেশি নেশাটা হলো, একদিনে তো হতে পারে না, তার মানে আপনি ওকে দেখতে দিয়েছেন। আপনার কাজটা অনেক কঠিন, কারণ বাবা মা এখানে থাকে না, আপনাকে একা সামলাতে হবে। এটা প্রথমেই বলে দিচ্ছি, এটা একটা অত্যন্ত কঠিন কাজ। আপনাকে কি বলবো, আমি আপনার প্রতি শ্রদ্ধা, এই কাজটা যে করতে পারছেন। ওকে খেলতে দেবেন অবশ্যই, কারণ ও যত খেলবে তত এনার্জি বেরিয়ে যাবে, তত শান্ত হবে। এটা একটা প্রতিষ্ঠিত সত্য, সবাই জানে যে যে ভালো ফুটবল খেলে সে অঙ্কের ভালো হয়। কাজেই ওকে খেলাধুলোটা করতে দেবেন, আর ফোন দেখাটা একটু বন্ধ করতে হবে। আর অন্য বাচ্চাদেরকে মারধর করে, এটা যদি খুব বেশি করে একটু ভাবতে হবে। দেখুন, একটা ওর সাংঘাতিক ফাঁকা জায়গা আছে যেটা অপূরণীয়, সেটা হচ্ছে বাবা মাকে সঙ্গে পাচ্ছে না। কাজেই ওকে দুষ্টু পাওয়া যাবে না। মানে এটা যে কত বড় কিরকম অভিশাপ বা অভাবের জায়গায় বাবা মাকে পাচ্ছে না, তখন সেই আবেগটা বেরোবে, তার ভেতরে কিন্তু একটা সাংঘাতিক কষ্ট হয়। আমরা বাচ্চাদের কষ্ট বুঝি না তো। দেখুন, অনেক বাচ্চা আজকাল একটা শব্দ উঠেছে, খুব সবাই কিন্তু শিখছে যে প্যানিক অ্যাটাক হচ্ছে বাচ্চাদের। আমরা ভাবি কোনো কিছু না, ধম করছে, তা কিন্তু নয়, ওর সত্যি কষ্ট হচ্ছে, ও প্যানিক হয়ে অ্যাটাক হয়ে গেছে। সেটা কিন্তু আমার চেষ্টা করতে হবে। আপনার কাজটা অনেক কঠিন, আপনি ওকে প্রচুর স্নেহ দিন, এবং যদি উপায় থাকে ওর বাবা মার অন্তত একজন কাউকে থাকতে দিন। আমার যেটা মনে হয়, আপনি চেষ্টা করে যদি ওকে সঙ্গ দিতে, সঙ্গে যদি খানিকটা সময় কাটাতে পারেন, আমি বুঝতে পারছি যে আপনার বাড়ির কাজ আছে, ঠিক আছে, কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে ও চাইছে কেউ একজন তার সময়টা ওর জন্য দিই, এটা তো বলতে পারে না। সুতরাং ওই তার ব্যবহারের ভেতর দিয়ে প্রকাশ পায়। যদি সেরকম ভাবে সম্ভব হয়, আপনি বা বাড়িতে কেউ যদি থাকেন যারা ওকে একটু সঙ্গ দিচ্ছে, তাহলে আমার মনে হয় খানিকটা এই ব্যাপারটা কাটবে, এমনকি মোবাইল ফোন দেখাটাও কাটবে। এটা 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে, যেহেতু আমরা এমন একটি প্রতিষ্ঠানে আছি যে প্রতিষ্ঠানে মূলত শক্তি আসছে মায়ের কাছ থেকে, তাই আমার এই ভিডিও উদাহরণ, ভিডিও সাজেশন করতে পারেন, আমার পরামর্শ সেটি হচ্ছে যে হয় মায়ের কাছে অথবা যে কোনো ভগবত শক্তির কাছে একটু প্রার্থনা জানানো, যাতে এই পরিস্থিতিটাকে আপনি অতিক্রম করতে পারেন।
তবে মূলত সঙ্গ দেওয়ার ব্যাপারটা বিশেষ জরুরি, যতটা বেশি সময় তার সঙ্গে কাটানো যায়। এই আচ্ছা, আর কোনো প্রশ্ন যদি কারণ থাকে? হ্যাঁ, ওকে, আপনার নামটা বলুন। হ্যালো, আমি বুদ্ধদেব ঘোষ। স্যার, আমরা আপনি যেটা বললেন অধিকাংশ 99% বাচ্চা মোবাইলে অ্যাডিক্টেড হয়ে গেছে। আর আমরা যারা বাবা মা রয়েছি, আমরা শত চেষ্টা করছি মোবাইল থেকে বাচ্চাদেরকে দূরে রাখতে, কিন্তু আমরা নিজেরা পাচ্ছি না। আর এটাও ঠিক, আপনারা বলছেন, আমিও জানি, আমি একজন শিক্ষক, আমি প্রাইমারি স্কুলের শিক্ষক, আমার বিশেষ হাই স্কুলের শিক্ষিকা। তো সেখানে দাঁড়িয়ে আমরা জানি মোবাইলটা ডিস্টার্ব করছে। আমরা যেটা বলছি আমাদের, আপনারা যদি বলেন আমাদের থেকেও আপনাদের কথা বাচ্চারা কিন্তু বেশি শুনছে। আমি এখনই ম্যাডামকে বলছিলাম যে আপনি আমাকে 1 মিনিট সময় দেবেন, তারপরে আপনি বললেন যে মোবাইলের ব্যাপারটা। আমি তো হাসছি, আমি এটাই বলতে চাইছিলাম যে ম্যাডাম আপনি খালি বলবেন বলি যে তুমি কতবার মোবাইল দেখেন। ম্যাডামরা যে কথাটা বলছে আমাদের কথা সেটা ভেবে দিচ্ছে না। ম্যাডাম বলেছে, এটা না তুমি ভুল বলছো, বাবা তুমি এটা কিছু শিখতে পারোনি, এটা ম্যাডাম এইভাবে বলেছে, এটা করতে বলছে। ম্যাডামরা বা স্যার যদি সেটা যেটা বলছে, আমাদের বাবা মা থেকে আমার মনে হয় বেশি কাজ হবে। স্যার যে নেগেটিভ কথাগুলো হতে পারে ধরে নিয়ে যেটা বলছেন, সেটা যদি আপনারাই একটু ইনপুট দেন, আমার মনে হয় বাচ্চাদের ক্ষেত্রে ভালো। আপনি যেহেতু শিক্ষক, সেই জন্য আপনার কাছ থেকে এই সাজেশনটা সকলকে কাজে লাগবে। এটা খুবই কথা যে যারা শিশু তারা রোল মডেল হিসেবে মাস্টারমশাইদের বা দিদিমণিদের অনুসরণ করে, সেই হিসেবে সেটা আছেই। একটা কথা খালি আমি বলে নিই তাকে দিচ্ছি, সেটি হচ্ছে মোবাইল থেকে ছাড়ানো এটা খুব যুক্তিযুক্ত কিনা সেটা নিয়ে আমার একটু প্রশ্ন আছে। তার কারণ বিদেশে এমন সমস্ত মোবাইল প্রোগ্রাম বাচ্চাদের জন্য তৈরি হয়েছে যেখানে একটা বিশেষ চরিত্র তার ব্যবহার বিধি যদি একটি ছেলে বা মেয়ে এইরকম ছোট বয়সে দেখে, তাহলে যে কথাগুলো আমরা শুনছিলাম একটু আগে, যে নিজের কাজ নিজে করা, নিজে চাল করা, নিজে পোশাক পরা, এই বিষয়গুলোতে বাচ্চারা খুব সহজে অভ্যস্ত হয়ে ওঠে। একটু প্রশ্ন দিয়ে দেখবেন বিভিন্ন চরিত্র, ছোটদের উপযুক্ত চরিত্র কার্টুনের মাধ্যমে তারা কিন্তু তৈরি করছে, যে চরিত্রগুলো থেকে একটি ছেলে বা মেয়ে নিজের ব্যাগ নিজে গোছাচ্ছে, পরের দিনের যে লেসন্স সেগুলো সম্পর্কে সচেতন হচ্ছে। আসলে যেটা প্রয়োজন সেটা হচ্ছে অভিভাবিকাকে সবসময় খেয়াল রাখতে হবে কোন প্রোগ্রাম এবং কতটা সময় ধরে সে দেখছে। এই ব্যাপারে আমি বলতে দিচ্ছি। মোবাইল ফোন ধরনের সমস্যা দিচ্ছে না, আইফোন ছবি দেখা যায়, একটা 500 টাকার মোবাইল দিয়ে দিন বাচ্চার হাতে, দুদিন পরে নিজেই ছেড়ে দেবে আর মোবাইলটা জীবনের ব্যাপার। মোবাইলে ছবি দেখছে তো আইফোন দেখছে, আইফোনটা দেখতে দেবেন না, মোবাইল নিয়ে দিন। তোমার জন্য দারুণ মোবাইল নিয়ে দিচ্ছে, নোকিয়ার এখনো 1400 টাকা সেট পাওয়া যায়, বাজার থেকে কিনে নেবেন, পুজোর সময় 1400 টাকা সেটটা হাতে দিয়ে দেবেন। আপনার ইনভেস্টমেন্ট তো 1400 টাকা, তার বেশি না। দেখবেন বাচ্চা খেলবে, দেখবেন মোবাইলে কিছুই হয় না, হয় কটা দাঁড়ি পড়ছে, কটা বাজি খেলা আছে, চলে যায়। আসলে আমাদের সমস্যাটা অন্য যায়। আপনি শিক্ষক নন, আমি সাংবাদিক। আসল কথা অন্য জায়গায় ঠাকুর বলে দিয়েছিলেন, শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, আমরা ভাবের ঘরে চুরি করি। আপনি তো মোবাইলটা বন্ধ করতে পারছেন না। আপনি কি পারছেন আপনার স্কুল থেকে ফিরে এসে ওই মোবাইলের টিভিটা না দেখতে? ওই মোবাইলে গান শুনতে পারছেন না। আপনি তো মরে গেলেও একটা রেকর্ড প্লেয়ার কিনবেন না, যা কিনতে পাওয়া যায়। আচ্ছা, কলকাতায় গেলে কোন রেকর্ড প্লেয়ার কিনতে পাওয়া যায়, কোন রেকর্ড আবার ফিরে এসছে, আবার সিডির আপনার পেন ড্রাইভ পাওয়া যায়, কাজে গান শুনুন। আপনি শুনবেন না, আপনি মোবাইলেই শুনতে হবে। এবং মোবাইল একটা এমন জিনিস
যদি কোনোদিন ভুল করে বাড়িতে রেখে যান, মনে হবে গাছের মধ্যে যেমন বাঁদর হৃৎপিণ্ডটা রেখেছিল, আপনারটাও রেখে চলে গেছে। আমি একদিন আমার ছেলে মেয়েকে বললাম, চল আজকে আমরা কাজ করি। আমরা তিনজন তিনটে মোবাইল সুইচ অফ করে বাড়িতে রেখে চলে যাই। ছেলে বিয়েতে থাকে এসছে, বলে ঠিক আছে তাই হবে আজকে। তো ছেলে মেয়ে এবং আমি তিনটি মোবাইল পাশাপাশি রাখলাম, দেখে বেরিয়ে গেলাম। রাত্রে স্ত্রীকে জিজ্ঞেস করলো কি আমার মোবাইল যদি ওদেরটা কোথায় গেল? বলেন ছেলে বাইরে বেরিয়েছিল, ফিরে এসে আসলে কি জানো তোমা, তোমার সঙ্গে যোগাযোগ রাখতে হবে তো তাই মোবাইলটা দিয়ে যাচ্ছি। আর ভুল মেরে দিল আমাকে, আমার বিয়েতে যখন ছিল তখন তো যোগাযোগ হতো না। মেয়েও আবার কিছুক্ষণ করে ঘুরে ফিরে বলে আসলে দেখো তুমি তো মাঝে মাঝে তোমার শরীরটা খারাপ হয়, তুমি কেমন আছো জানতে তোমাকে মেসেজ করতেই হবে। তাই আমি কিন্তু ছেলে অফিস করে চলে গেলাম, আমার কিছু হলো না। আমি জানতাম যে মোবাইল ব্যবহার করবো না। বুদ্ধিস্টরা একটা খুব সুন্দর পলিসি এই বাচ্চাদের শেখানোর জন্য। একবার আমি কিছুদিন আগে মহাবতী সোসাইটির একটা এরকম মিটে দিয়েছি, একেবারে ছোট ছোট বাচ্চা বলছে দুদিনের একটা ওয়ার্কশপ হবে। সেই ওয়ার্কশপে যেমন মোবাইল ব্যবহার করা যাবে না, কেউ কারোর সঙ্গে কথা বলবে না, সাইলেন্স। বাড়িগুলোতে না বড় কথা হয় বেশি আছে, আর কথা মানেই একটু ঝগড়া আছে। কেউ তো জ্ঞানের কথা বলে না, আপনার বিষয়ে আমি কি জানি না, আপনার স্ত্রীর বিষয়ে কি আমি তাও জানি না, কিন্তু এইটুকু নিশ্চিত ভাবে বলতে পারি আপনার পড়াশোনা ছাড়া সবকিছু গল্প করেন। যদি পড়াশোনার গল্প করে দেখুন না, আমি বলে যাচ্ছি মোবাইল 1200 টাকার মোবাইল কিনে দিয়ে দেখুন, তো দুদিন ব্যবহার করবে, তারপর দেখবেন শুনেও দেখছে না মোবাইল আপনারটাই হয়। হ্যাঁ আচ্ছা, আর কারণ যদি কোনো প্রশ্ন থাকে এই এভাবে বুঝেছেন, খেয়াল রাখিস। হ্যাঁ, তারপর স্যার নমস্কার, আমার নাম সমরেশ মান্না, আমার মেয়ে ক্লাস 2 এখানে পড়ে। আর সব থেকে প্রথম বিষয় হলো প্রথম বছর এই আমি ওয়েস্ট বেঙ্গলে মেয়েকে পড়াচ্ছি, এখানে এতদিন বাইরেই থাকতো। আমি এর আগেও ওই কোশ্চেনটা আমি একটা বলে দিই স্কুল ম্যানেজমেন্টের কাছে। আমার একটা খুব রিকোয়েস্ট আছে যাতে করে প্রত্যেক মাসে করে একটা করে পেরেন্টস মিটিং অ্যাটেন্ড করা হয়। হার্ডলি আমাদের জন্য 2 মিনিট সময় দেবেন, সেটাও মানে কার্যকরী ভাবে। পেরেন্টস মিটিংটা এই জন্য দরকার যে আমাদের ছেলেমেয়েরা কিভাবে কি অ্যাক্টিভিটি করছে, বাড়িতে যে সময়টা হচ্ছে, আপনারা সবাই আধুনিক ব্যাপারটা বলছেন, আন্তর্জাতিক ব্যাপার বলছেন, যেটা হচ্ছে বাড়িতে যে টাইমটা হচ্ছে হয় পড়াচ্ছে বা একটু খেলা করছে বা স্কুলের মধ্যে কি অ্যাক্টিভিটি করছে কি করছে সেটা আমরা জানতে পারছি না। সেই জন্য আমার একটা খুব রিকোয়েস্ট আছে স্কুল ম্যানেজমেন্ট কাছে, যাতে প্রত্যেক মাসে করে একটা করে পেরেন্টস মিটিং অ্যারেঞ্জ করা যায়, মাসের এন্ডে করে। এটা আমার একটা। দ্বিতীয় যেটা আমি বলবো স্যারদের কাছে, আমার যে স্টুডেন্টরা না, বিশেষ করে আমার মেয়েকে দেখেছি আমি, ওর যে বয়স তার থেকে ও যে জিনিসগুলো জানা উচিত সেগুলো জেনে যাচ্ছে। এই ব্যাপারটা নিয়ে আপনারা একটু আমাকে কি বলবো একটু সাজেস্ট করুন যে কিভাবে এটাকে আমি ইয়ে করবো। এর আগেও আমি পেরেন্টস মিটিং এ অন্যান্য স্কুলে গিয়ে এই কোশ্চেনটা করেছি, ওনারাও কিছু বলেছেন, যদি আপনারা কিছু বলতে পারেন। থ্যাংক ইউ স্যার। প্রথম কথা হচ্ছে যে আপনি যেটা প্রথমে বললেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি একটি বিষয়, যে যতক্ষণ ছেলেটি বা মেয়েটি স্কুলে থাকছে ততক্ষণ তার অ্যাক্টিভিটি তো সে এতই ছোট যে বাড়িতে গিয়ে সেভাবে বলতে পারে না। সুতরাং যদি এরকম কোনো একটা পিরিয়ডিক্যাল মিটিং বিটুইন পেরেন্টস অ্যান্ড টিচার্স যদি করা যায়, সেটা খুব গুরুত্বপূর্ণ এবং এই কথা আমি ভেবে দেখবার কথা বলবো। আমার মনে হয় এরকম একটা পদ্ধতি আছে। দ্বিতীয় যে কথাটা, যে আপনি যে বলছেন যে এমন কিছু বিষয়ে তারা জেনে যাচ্ছে যে বিষয়গুলো তাদের জানার কথা নয়, এইখানে না দুটো জিনিস আছে। যে বিষয়গুলো তাদের জানার কথা নয় এটা আপনার ধারণা, আর যে বিষয়গুলো তারা জেনে যাচ্ছে সেটা আপনার ধারণা থেকে বর্তমান বাস্তবটা একটু এগিয়ে রয়েছে, যে কারণে তারা জেনে যাচ্ছে। এই জায়গাটাকে কন্ট্রোল করা অসম্ভব কঠিন। তার কারণ হচ্ছে আজকাল, বা এটা বলা হয়েছিল, আজকাল নতুন কথা কিছু নয়,
যে আপনি মনে করুন স্বামী বিবেকানন্দের ছেলেবেলার কথা আপনি যদি পড়েন, সেখানে দেখলেন সেই সময় স্বামীজির বন্ধু বান্ধবদের নিয়ে তিনি যে কাজ করতেন, সেই কাজগুলো যে সেই বয়সের সেই সময়কার সেই বয়সের ছাত্রদের করার কথা নয় এমন দৃঢ় ধারণা তাদের অভিভাবকদের ছিল। সুতরাং প্রতি মুহূর্তে অভিভাবকদের এক্সপেকটেশনের সঙ্গে বাচ্চার এক্সপোজারটা একটা মিসম্যাচের মধ্যে দিয়ে এগিয়ে চলে। তাহলে অভিভাবকের দায়িত্বটা কোথায় বা কর্তব্যটা কি? সেটা হচ্ছে খুব সচেতন ভাবে দেখা যে কোন বিষয়গুলো সে জানছে, এবং যদি আপনার মনে হয় বিষয়টা সে না জানার কথা, তাহলে তাকে কিন্তু বিকল্প একটা অনুরূপ আকর্ষণীয় বিষয়ের দিকে আকৃষ্ট করতে হবে। সেই বিষয়টা তার প্রকৃতি অনুসারে তার কাছে তুলে দেওয়ার দায়িত্ব, এবং সেটা একমাত্র বাধ্যের একজন অভিভাবক। কারণ আপনি মনে করুন সে এমন কিছু কথাবার্তা বা আচরণ এক্সপ্রেশন শিখলো যেটি আপনি চাইছেন না, তাহলে তাকে বিকল্প কিছু দিতে হবে। তা না হলে তার যা বয়স তাতে ওটা খারাপ আর একটা ভালো সে বুঝবে না, যে বয়সের বাচ্চাদের কথা আমরা আলোচনা করছি। সুতরাং বিকল্প এবং অধিকতর আকর্ষণীয় তার পক্ষে কি, সেইটা কিন্তু আপনাকে বার করতে হবে। এই ব্যাপারটা অনেক হতে পারে, তরুণরা যেটা বলছেন যে বই পড়া। তবে আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয়, যত বেশি আপনি তাকে সঙ্গ দেবেন তত বেশি তার পক্ষে এই বিকল্পগুলোর দিকে আগ্রহী হওয়ার ব্যাপারটা বাড়বে। এইটাই আমার ব্যক্তিগতভাবে মনে হয়। এখন আপনি বলবেন সত্যি তো এখন অভিভাবকরা এত রকম কাজে ব্যস্ত থাকে যে তাদের পক্ষে সঙ্গ দেওয়াটা অসুবিধাজনক, তবু তার ভেতরেও একটু চেষ্টা করে যদি দেওয়া যায়। আপনি হ্যাঁ এই কথা বলছি। আর শুধু একটু একটা কথা যোগ করে দিচ্ছি, যেগুলো আপনার মনে হচ্ছে যে এই বয়সে জানা কথা নয়, যেটা গৌতম বলেছেন সেটা সত্যি, এটা তো এগোচ্ছে। আমাদের বয়সে যেগুলো আমরা ভাবতাম যে জেনে ফেলেছি, আমাদের সিনিয়রদের মধ্যে এত তাড়াতাড়ি জেনে গেছে, এখন এমনি দেখবেন বাচ্চাদের এজটা অনেক তাড়াতাড়ি ম্যাচিউর হয়ে যাচ্ছে। আরো পাবলিকলি হচ্ছে বলে বলা যাচ্ছে না, ব্যক্তিগতভাবে বলা যেতে পারে, ছেলেমেয়েদের ম্যাচিউরিটি আগে চলে আসছে। তবু যদি আপনার যেগুলো মনে হয় যে এগুলো এই বয়সে জানছে কেন, আমি চাইবো সেগুলো আপনার কাছ থেকে জানবে, তাহলে সম্পর্কটা বেশি জোরালো হবে এবং ঠিকটা জানবে। যদি আপনি ওর সঙ্গে সম্পর্কটা করতে পারেন, তাহলে আপনার কাছ থেকে জানবে, ঠিকটা জানবে। আর অন্য পথে জানলে ভুলটা জানবে, সেটা বেশি ক্ষতি হবে। নমস্কার, আমি সুশান্ত মেদি কোলাঘাট থেকে এসেছি। আমার ছেলে এখানে ক্লাস 1-এ পড়ে। আগে পড়তো, কলকাতা থাকতাম, কলকাতায় পড়তো একটা ইংলিশ মিডিয়ামে। তো আমার সবসময় একটা ধারণা ছিল যে ছেলেকে শুধু পুঁথিগত বিদ্যাতে সীমাবদ্ধ না রেখে একটা যেন কালচারাল একটা জায়গায় যেন পড়তে পারে। আর তো সেই হিসাবে আজকে দাঁড়িয়ে এটা করলে ভুল হবে না। আমি সত্যি এটা সঠিক জায়গায় ছেলেকে ভর্তি করেছি, এবং আপনাদের যারা যারা বললেন, আমরা অভিভাবক হিসেবে আমি পার্সোনালি অনেক কিছুই শিখলাম। এর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের স্কুলের সমস্ত শিক্ষক এবং মেম্বারদেরকে। আর সত্যি কথা প্রশ্ন একটা আছে, কিন্তু তার আগে একটা কথা আছে। স্কুলে যা যা কিছু শেখানো হচ্ছে না, আমি নিজে পার্সোনালি প্রাইমারি স্কুলে পড়েছি, মানে এরকম টাইপের হয়েছে, ব্যাগে করে বই নিয়ে যেতাম, ডাল গুড়িয়ে ব্যাগে করে নিয়ে আসতাম, এরকম টাইপের পড়াশোনা হয়েছে। তো সেই হিসাবে ছেলে যখন ইংরেজি পড়ে, পার ডে 1 থেকে সন্ধ্যেবেলা টাইম পায়, ছেলেকে জিজ্ঞাসা করি যে আজকে স্কুলে কি কি শেখানো। ছেলে আমাদেরকে শেখায় কিভাবে মেডিটেশন করতে পারে, এবং রাত্রেবেলা আমরা 3 জনই স্বামী স্ত্রী এবং ছেলে মিলে মেডিটেশন করে ঘুমাই। আর সত্যি খুব ভালো লাগছে, মানে এরকম একটা স্কুলে ভর্তি করে আমরা নিজেরাও প্যারেন্টস হিসাবে শিখতে পারছি। আর একটা একটু প্রশ্ন হচ্ছে সেটাই, যে কিছু কিছু প্রশ্ন না বাচ্চাদের, মানে অ্যাজ এ প্যারেন্টস হিসাবে আমাদেরকে না চিন্তায় বুঝি উত্তর দেবো কি। যেমন রিসেন্টলি আমি শ্বশুরবাড়ি গিয়েছিলাম, তো ছেলে বলছে বাবা মা বাড়িতে, তোমার কি এটা মা বাড়ি? না, আমি বললাম এটা আমার শ্বশুর বাড়ি। তো ছেলে বলছে, আমাকে প্রশ্ন করছে যে আমার শ্বশুর বাড়ি কোথায়, এই ধরনের একটা প্রশ্ন। তারপর বলুন যে আমি কি করে বললাম, এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর দিতে আমার অনেক সময় মানে এই সমস্ত জিনিসগুলো হ্যান্ডেল কিভাবে করবো, যদি একটা সাজেশন দেন হেল্প হবে। তো সেই হিসাবে ধন্যবাদ। যখন জিজ্ঞেস করে আমার শ্বশুর বাড়ি কবে হবে, এইসব প্রশ্ন না লেগে গিয়ে অ্যাভয়েড করে যাবে, উত্তর দেওয়ার দরকার। সব প্রশ্ন উত্তর দিতে নেই,
সব প্রশ্ন উত্তর দিতে দিন দেওয়া উচিত না। আমরা মনে করি যে ছেলে মেয়ের সঙ্গে বন্ধুত্ব করা মানে সব জিনিস আলোচনা করা, বুঝেই না। There should be a gap between the parents and the child. রাখতেই হবে। আমার এক বন্ধু আছে, সে আইআইটি বিরাট পণ্ডিত। তার হঠাৎ মনে হলো যে চলো ছেলের 18 বছর বয়স হয়েছে, বাবা এবং ছেলে একসঙ্গে মদ খায়। বাবা কিন্তু আইআইটিতে সাইন করে বেরিয়ে গেল, বিরাট ইন্টারন্যাশনাল ফেমাস হলো, ছেলেটি বদ্ধ মাথা হয়। তুমি তো ক্রিকেট খাওয়াতে গেলে কিছু কিছু প্রশ্ন উত্তর দিতে দিবে না, দেখবেন দুবার জিজ্ঞেস করবে, তিনবার জিজ্ঞেস করবে, তারপর দেখবেন নিজেই ভুলে গেছে। আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম, বলি বাড়িতে না ওয়ার্ড বুক রাখা অভ্যেস করুন। বাচ্চার হাতে রং পেন্সিল তুলে দিন, দেখবেন অনেক বাচ্চা আছে তারা খুব সুন্দর ছবি আঁকে, ধরুন ছবি একদম আঁকতে পারে না। ওই যে ভদ্রলোক বলছিলেন না যে মেয়ে এমন কিছু ব্যবহার করছে, এমন কিছু প্রশ্ন করে, ছবি আঁকতে দিন, ওই ছবিতে এবারেই বুঝতে পারবেন কি বলতে চাইছে। ওটা বড় টেস্ট। ধরুন ছবি আঁকছে না, বডি পেন্সিল যা কিছু একটা করুন, এই ওয়ার্ড বুক খুব এফেক্টিভ, খুব এফেক্টিভ। বাড়িতে বই কিনে দিন, ওই ছবি আঁকতে, ছবি রং পেন্সিল কিনে দিন। দেখতে যারা ছোট বাচ্চা ছবি আঁকার ন্যাচারাল টেস্ট আছে, তারা অনুমতি আসছে আঁকা শিখে যাবে, সুন্দর আঁকবে। তারপর প্রপার ট্রেনিং দিন, সেদের বাচ্চা সাইন করে বেরিয়ে যাচ্ছে। আর যখন কথা বলবেন বাচ্চার সঙ্গে, তখন কিন্তু খুব গার্ডেড কথা বলবেন। কখনো ভুলেও যেন কোনো স্ল্যাং না বেরোয়, মনে রাখতে হবে। বাচ্চা কিন্তু পিক আপ করবে এবং ভুল জায়গায় ব্যবহার করবে। সেকেন্ড হচ্ছে, কখনো বাচ্চার সামনে স্ত্রীকে খাটো করবেন না। আমি ইদানিংকালে জেন্ডার ফিলোসফি নিয়ে খুব পড়ছি। আমাদের পুরুষদের একটা বদভ্যাস আছে, আমরা মেয়েদের বড় খাটো করি। বাচ্চারা ওটা শিখে যায়, সারা জীবন তার মধ্যে মনে করে যে মেয়েরা ইনফিরিয়ার কোয়ালিটি। বেরোতে বেলা ছোট উদাহরণ দিয়ে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। আমার বেশ কিছু মেয়ে আইএএস অফিসার বন্ধু আছে, আমাকে তারা বলতো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যে আমাদের পুরুষ শাসিত সমাজ কিরকম। এবার মুখ্যমন্ত্রী অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং করতে গেছে, অন্য সব পুরুষ অফিসাররা আগে ঠিক করে নিতেন কি করে চিফ মিনিস্টারের সামনে এই ভদ্রতাকে খাটো করে। এটা শুরু হয় বাড়ি থেকে। বাড়িতে মার প্রতি নেগলেক্ট, মার প্রতি ডিসরেসপেক্ট, মার প্রতি ইনডিফারেন্স, সেটা আলটিমেটলি এমন জায়গায় গিয়ে দাঁড়ায়, it becomes a disease, এবং যে ডিজিজের একটা এক্সপ্রেশন হয় আর্থিক। একবারে ধরুন যেটা দিয়ে শেষ করলেন, এইটাই আমি বলতে চেয়েছিলাম যে যেগুলো ঘটনা তো একদিনে হয় না, তৈরি হয়। আমি আপনাকে বলছি সত্যি তাই, এমন কিছু প্রশ্ন বাচ্চারা করে ফেলে, আপনি তাদেরকে এটা বলতে পারেন যে সব প্রশ্নের উত্তর তো এই বয়সে হয়ে যাবে না বাবা। যেমন একটু উঁচু ক্লাসের অঙ্ক তুমি এখনই করতে পারবে না, তার জন্য একটু বয়স লাগবে। তুমি একটু বড় হও, না হলে ওটা উত্তর বুঝতে পারবে। যদি খুব মানে যে বাচ্চার অ্যাকশনালিটি খুব বেশি, সে কিন্তু প্রশ্ন করবে কেন বুঝতে পারবে না, তখন তাকে আপনাকে বলতে হবে যে এই একটু কঠিন ইংরেজি বা কঠিন বিষয় দিয়ে যেটা তুমি বুঝতে পারছো, বলতে পারছি না, কাজে এটার জন্য একটা বয়স হতে হয়। যেমন আমি নিজে বড় হয়েছি বলে আমি একা একা যেতে পারি রাস্তায়, তোমাকে একা ছাড়া যায় না। আমি বড় হয়েছি তাই আমি এই কাজটা করতে পারি, তুমি যেই বড় হবে তুমি করতে পারো, এইরকম করে বলবে। কিন্তু কোন প্রশ্ন আমি তো চোখে ধমক দিয়ে থামাবে না, তাহলে কিন্তু অল্টারনেটিভ রুট খুঁজবে, এবং সেইটা হবে গোল মেরে দেওয়া। যত ধরনের ভুল বোঝাবুঝি সেগুলো কিন্তু সোর্স থেকে হয়। ও এমন একটা সোর্স থেকে উত্তরটা জানলো বা ও জেনে নিল যেটা অল্টারনেটিভ। আমি দেখবেন আমার বলার মধ্যে একটা জায়গা বলেছি যে বাচ্চার আশ্রয় আমি যে আছি এইটা কিন্তু এই জায়গাটাকে বলবেন না, তার মানে কিন্তু এটা একটা মিসইন্টারপ্রিটেশন হয়। সেটা যদি চাই তো আমি তোমার কিছু বলবো না, আমি তা বলিনি। একটা কথা বলছি, এটা চক্র বুঝলে আপনাদের হয়তো মনে হবে কি করছেন। বাচ্চাকে স্নেহ করুন, ভালোবাসেন যদি অন্ধের মতন তাহলে দিল। স্নেহ হচ্ছে আমি তাকে স্থান দিই, আর ভালোবাসা তো ব্লাইন্ড হয় না,
তখন সেবার আমি আমার মানে ধৃতরাষ্ট্র কিন্তু ব্লাইন্ড ছিল, কিছুতেই সুযোধন বলতে দুর্যোধনের কোনো দোষ দেখতে পেত না, এটা হচ্ছে অন্ধ। আমি বলছি বাচ্চাকে স্নেহ করুন, আপনি পরিষ্কার করুন এইটা করলে আমার পক্ষে তোমাকে, আমি হয়তো আছি কিন্তু আমি এটা সমর্থন করলাম না। আমি বলছি বার্তা পৌঁছবো, যতই প্রাণগুণ করুন ও ভেতরে ভেতরে বুঝবে যে এইটা এখানে করা যাবে না। যেটা করবেন না সেটা হচ্ছে বারবার ন্যাগিং, এটা আমরা অভিভাবকরা প্রচন্ড করব, একই কথা দুবার তিনবার চারবার পাঁচবার বলা, এতে করে ওর ইনস্ট্রাকশন বোঝার ক্ষমতাটাই কমে যায়। ওর কাছে এমন ভাবে ভেবে নেয় যে তিনবার বললে তবে করতে বসতে হয়, বা পাঁচবার ডাকলে তবে খেতে আসতে হয়। আপনি একবারই ডাকবেন, আর যেটা করবেন না এটাও আমরা করি, কম্পেয়ার করবেন। প্রত্যেকটি বাচ্চা ইউনিক ওর করবো, ও এইটা আমরা ছাড়তেই পারি না, ও পারলে তুই কেন পারবি না, আমি পারলাম না, আমি এইটা করবো। ও কোনো সময় ভুল অ্যাচিভ করবে, কোনো সময় করবে। আমি খালি প্রসঙ্গে একটা ছোট্ট মজার অভিজ্ঞতার কথা বলি। একটি অথবয়সী ছেলেকে নিয়ে একবার আমি পুরীর সমুদ্রের সামনে দাঁড়িয়েছিল। তো সে প্রথমবার কত বিরাট সমুদ্র দেখছে। সে আমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা এখানে এত জল কেন, এত জল কেন? তার উত্তর আমি ওকে কি করে বুঝাবো? আমি তখন খুব একেবারে 15 বর্ষ উঠেছি তা নয়, তবু ওর থেকে খানিকটা বড়, সেই জন্য আমি বিষয়টাকে ম্যানেজ করার জন্য বললুম, আচ্ছা যখন বাড়ি গিয়ে বলবো। তারপরের যে প্রশ্নটি সেটি বাকি মজা, ওটা আছে এখানে বললে কি হবে। কাছেই একটা সময় আসে যখন আমরা সত্যি থেমে যাই, এবং এই প্রশ্নটিতে যে কথাটা খুব প্রাসঙ্গিক সেটা হচ্ছে ছাত্র এবং পুত্রের কাছে, এটা একটা সংস্কৃত শ্লোকের অর্থ বলছি, ছাত্র এবং পুত্রের কাছে নিয়মিত আমাদের হেরে যেতে হয়, তবেই তো আমরা ক্রমশ মানব জাতির অগ্রগামিতার পথে এগোবো। আমি একটা বলে শেষ করি। আপনি যদি কখনো কলকাতায় যান, অবশ্যই নিবেদিতার